গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, স্মরণীয়। ঘটনাটা আপনাদেরও মনে আছে নিশ্চয়। এমন কিছু বেশি দিনের কথা নয়। দেবপ্রয়াগ থেকে বেরিয়ে শ্রীনগরের পথে যাচ্ছিল বাসখানা কেদার বদ্রীর যাত্রী নিয়ে। হঠাৎ একটা পাহাড়ে ছাগল নাকি বাঁচাতে গিয়ে গড়িয়ে পড়ে যায় নিচের খাদে। বহু নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাসখানা। 22 জন যাত্রী আর কন্ডাক্টর ড্রাইভারের একজনও বাঁচেনি। এই হলো খবরের কাগজের রিপোর্ট। কিন্তু এটা ঠিক নয়। একজন বেঁচেছিলেন, শচীন ঘোষ মশাই, বড় কন্ট্রাক্টর এবং কলকাতা শহরের একটি বিখ্যাত সিনেমা গৃহের মালিক। বর্তমান বয়স 55 বছর। ওর নিজের ধর্মকর্মের দিকে কখনোই তেমন মন নেই। আসলে সে অবসরও ছিল না। সামান্য সরকারি চাকরিতে ঢুকেছিলেন। তারপর সুদীর্ঘকাল কঠোর পরিশ্রম করে পয়সা রোজগার করতে হয়েছে তাকে। বাজে কাজ বা চিন্তার অবসর ছিল না। মধ্যে মধ্যে মা কালীকে পুজো মানসিক করেছেন বটে, সত্যনারায়ণও দিয়েছেন বহুবার। আর খুব বিপদে পড়লে সামনে যে দেবদেবী পড়েছেন বা যাকে জাগ্রত মনে হয়েছে তাকে ডেকেছেন এবং পুজো মানসিক করেছেন। অধিকাংশ ক্ষেত্রে সে মানসিক শোধ হয়নি। এছাড়া ঠাকুর দেবতার সঙ্গে সম্পর্ক কম। ভগবান বলে কোনো একজনকে ধারণা করবার চেষ্টাই করেননি। দেবদেবীরা প্রসন্ন হলে হয়তো ভালো করতে পারেন, এই বিশ্বাসবশতই পুজো মানসিক করা। তাদের নিয়েও চিন্তা করার কখনো অবসর পাননি। জ্যোতিষী তান্ত্রিকের কথা মতো দু একবার মাদুলি পরেও দেখেছেন। দামি পাথরের আংটি কয়েকটা এখনো আছে হাতে, কিন্তু সে কোনটা কোন গ্রহকে তুষ্ট করার জন্য তা আজ আর মনে নেই। যখন পড়েছেন তখনও অত মাথা ঘামাননি বোধ হয়। যে যা বলেছে নির্বিচারে কিনেছেন। পাথর আর সোনা দামি জিনিসই তো হাতে রইল, পয়সা তো আর জলে যাচ্ছে না। এহেন শচীন ঘোষকে যে কেদার বদ্রীর উদ্দেশ্যে যাত্রা করতে হলো সে কেবলই স্ত্রীর পীড়নে। তার মেজ মেয়ের শ্বশুর নামকরা ধনী ডাক্তার। গৃহিণী যুক্তি দিলেন, বেয়াই মশাই অমন প্র্যাকটিস ফেলে যদি যেতে পারেন, তুমি এই কটা দিন ব্যবসা থেকে ছুটি নিতে পারো না? তোমার তো তবু কর্মচারীরা রয়েছে, 2 ছেলে রয়েছে, একেবারে কারবার বন্ধ হয়ে তো যাবে না। ওর তো সবটাই লোকসান। কথাটা মিথ্যে নয় বলেই জবাব দিতে পারেননি। 2-1 গাঁইগুই করে রাজি হতে হয়েছিল। বেয়াই বেয়ান, তাদের বেয়াই, এমনি সব দূর সম্পর্কিত আত্মীয় স্বজনেই 20 জন হয়ে গিয়েছিল। সঙ্গে ছিল ঝি আর বামুন। সুতরাং একটা বাস রিজার্ভ করেই যাচ্ছিলেন তারা। গেও যাত্রীরা পাশে বসে বমি করতে করতে যাবে সে অসহ্য। তাছাড়া 22 জন যাত্রীকে বাসওয়ালারাও সহজেই রিজার্ভেশন দিয়েছে। এর ওপর কজন লোকই বা ধরত। সে যাই হোক, শচীন ঘোষ মশাই মরেননি। বাকি সব যাত্রীর মধ্যে এমনভাবে তিনি পড়ে গিয়েছিলেন যে দলিত পিষ্ট হলেও চূর্ণ বিচূর্ণ হননি। রাখে হরে মারে কে, এ প্রবচনকে যেন সার্থক করবার জন্যই তিনি বেঁচে গেলেন এই যাত্রা। গাড়িখানা গুড়িয়ে গেল, তার কাঠগুলো দেশলাইয়ের কাঠিতে পরিণত হল। লোহার অংশটুকু তালগোল পাকিয়ে গেল, কাঁচের গুঁড়ো বালুকা কোনায় মিশিয়ে গেল। লোকগুলো তার ভেতরে পড়ে কিচকের মতো অবস্থা হয়ে মারা পড়ল। তবু তারই ভেতর কেমন এক অত্যাশ্চর্যভাবে শচীন ঘোষ বেঁচে গেলেন। তবে প্রথমটা তারও কোনো জ্ঞান ছিল না। আঘাতের প্রচণ্ডতায় সমস্ত চৈতন্য লোপ পেয়েছিল। মুমূর্ষুর গোঙানি ও আর্তনাদ নিস্তব্ধ হবারও অনেক পরে একটু একটু করে তার জ্ঞান ফিরে এলো। প্রথম একটা কি গোলমেলে অনুভূতি বোধ হলো। তারপর একসময় তিনি অনুভব করলেন তার শরীরে সর্বত্র অসহ্য যন্ত্রণা,
কে যেন লোহার মুকুট দিয়ে আপাদমস্তক পিটিয়েছে তাকে। অবশ্য সে অভিজ্ঞতা যে আছে তার তা নয়, তবে ওই রকমই কল্পনা করলেন। অসহ্য যন্ত্রণা, মাথা ছিঁড়ে যাচ্ছে, সারা দেহ যেন কে চিবুচ্ছে। কিন্তু কেন? তার কি কোনো অসুখ করেছে? মায়ের অনুগ্রহ, প্লেগ, বাত, না কি এটা? চোখ মেলে তাকাবার চেষ্টা করলেন, কিছু বোঝা গেল না। প্রথমত ভালো করে চোখ চাওয়া গেল না, দ্বিতীয়ত সব যেন কেমন গোলমেলে মনে হলো। আচ্ছা, তিনি এখন কোথায়? ভাবতে ভাবতে একটু একটু করে মনে পড়ল কথাটা। ও, তিনি তার স্ত্রীর সঙ্গে কেদারপত্রী যাচ্ছিলেন। বাসে করে রওনা হয়েছিলেন দেবপ্রয়াগ থেকে ভোরবেলা, এক মুঠো কিশমিশ আর এক কাপ চা খেয়ে। তারপর তারপর কি যে হলো তা তিনি জানেন না। বাসটা কেমন ঘুরতে ঘুরতে ধাক্কা খেতে খেতে পড়ছিল, এটা তার মনে আছে, কিন্তু সে কয়েক মুহূর্ত মাত্র, তারপর আর মনে নেই। তাহলে একটা দুর্ঘটনাই ঘটেছে নিশ্চয়। বাসটা উপর থেকে গড়িয়ে পড়েছে, অনেক নিচে, কারণ একটু আগে তার অনুমান করবার চেষ্টা করছিলেন বাঁদিকের খাতটা কত উঁচু। কেউ বলছিলেন খাড়া ১,৫০০ ফুট, কেউ বলছিলেন ১৮০০ ফুটের কম নয়। ওই অতটাই পড়েছেন তাহলে? তা তো হলো, এখন কি অবস্থা? মারা গিয়েছেন তিনি, তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এখন এই অনুভূতিটা কিসের? এ কি মরণের পরের অনুভূতি? পরলোকে পৌঁছে কি আবার চেতনা ফিরে পেয়েছেন তিনি? কিন্তু তাহলে এ যন্ত্রণা কিসের? পৃথিবীর অনুভূতি, দৈহিক যন্ত্রণা পরলোকে তো থাকবার কথা। তবে তবে কি তিনি নরকে পৌঁছেছেন? এইটা কি নরক যন্ত্রণা? স্বর্গনরক তবে কি কোথাও আছে সত্যি? তবে নরক যদি হবে, সে যমদূতটাই বা কই? আর যেন ভাবতেও পারেন না শচীনবাবু, ক্লান্তভাবে পড়ে থাকেন খানিকটা, কিন্তু যন্ত্রণাও যে আর সহ্য হয় না। হাত পায়ে একটুখানি নাড়বার চেষ্টা করেন, পারেন না। চারদিকে যেন কি এক নাগপাশ বেঁধে রেখেছে তাকে। কি এগুলো? আর একবার ভালো করে চোখ মেলে তাকালেন, দেখা যায় না ভালো করে, কিন্তু এ কি? একেবারে মুখের কাছে কার মুখ? এই যে ভবশরণ বাবুর। হ্যাঁ, সেই রকমই তো মনে হচ্ছে। না, আর একটু ভালো করে দেখা দরকার। একেবারে চোখের এত কাছে থাকলে কি দেখা যায় কিছু? মাথাটা অতি কষ্টে একটু সরান শচীনবাবু। উফ, যেন ছুঁচ বিচ্ছে ঘাড়ে। ও হরি, এ কি কাণ্ড! যাকে তিনি নাগপাশ মনে করেছিলেন, আসলে সে তো কতগুলো নরদেহই। তার চারপাশে মানুষ, সব দিকেই। তিনি মানুষের ওপর পড়ে আছেন, তার উপরে মানুষ, দুদিকে মানুষ। এ এ বোধ হয় বেয়ান। গয়নার কোণগুলো বিছিয়ে প্রতিনিয়ত। অত ভারী সাবেকি ফ্যাশনের গয়না নিয়ে কেউ তীর্থে আসে? বড় মানুষই দেখানো শুধু। পাশে যে থাকে তার প্রাণ যায় আর কি। মনে হলো চেঁচিয়ে বলেন, বেয়ান, আপনার ওই কঙ্কন পরা হাতটা সরিয়ে নিন। পারলেন না। ভবশরণ বাবুকে ডাকবার চেষ্টা করলেন, ক্ষীণস্বর মাত্র বেরুলো গলা দিয়ে। আবারও চোখ বুজে পড়ে রইলেন খানিকক্ষণ। ক্লান্তিতে দেহ এলিয়ে আছে, সামান্য কিছু করবারও ক্ষমতা নেই। অনেকক্ষণ পরে আবার চোখ চাইলেন। হোক যন্ত্রণা, হাতখানা তিনি মুক্ত করবেনই। এবার ডাকলেন চেঁচিয়ে, ও বেয়ান, হাতটা সরাবেন। কোনো উত্তর নেই। অজ্ঞান হয়ে আছে বোধহয়। হাতখানা টেনে বার করা যায় না কিছুতেই। ও ভগবান, মাথা ছিঁড়ে যাবে এবার। আর একটু, একটু। হ্যাঁ, হাতখানা মুক্ত হয়েছে। হাতেও যেন জোর নেই, অসাড়,
হয়তো ভেঙেছে, কে জানে। আরও খানিকটা পরে ভবশরণের মুখখানা সরাবার চেষ্টা করেন। এমন কাঠ কেন? আড়ষ্ট, শক্ত। তবে কি, তবে কি? আশেপাশে যতটা পারা যায় হাত দিয়ে দিয়ে অনুভব করলেন। কঠিন শীতল দেহ। বেয়ানের নাকে হাত দিয়ে থাকেন। আর একটা কার মুখ, না, সেখানেও নেই। নিঃশ্বাস নেই কারোর। তাহলে কি সবাই মারা গিয়েছে, এক তিনি ছাড়া? এগুলো সব মরা? শোকে, দুঃখে, ভয়ে একটা চিৎকার করে উঠলেন শচীনবাবু। কি সর্বনাশ! এ তার কি হলো? তার স্ত্রীরও কি ওই অবস্থা? নাম ধরে ডাকলেন। অনেকদিন পরে ও নামটা ব্যবহার করলেন। ও গো, শুনছ? হ্যাঁ গো, ও প্রমীলা। না, কারোর সাড়া নেই। হয়তো সেও গিয়েছে, কিংবা বেঁচে গিয়েছে তার মতো, অজ্ঞান হয়ে আছে। হয়তো হাত পা ভেঙেছে। বেশ হয়েছে, যেমন জেদ করে আসা। এবার একটা সত্য একটু একটু করে প্রতিভাত হলো। তিনি এখন পরলোকে নেই, দস্তর মতো ইহলোকে আছেন এবং বাপ মার পুণ্যে এ যাত্রা রক্ষা পেয়েছেন। হয়তোবা হাত পা ভেঙেছে, কিন্তু সে আলাদা যন্ত্রণা। ছেলেবেলায় একবার হাত ভেঙেছিল তার। তিনি জানেন সে কি যন্ত্রণা। না, তিনি রক্ষায় পেয়েছেন। জয় বাবা কেদারনাথ। এরপরে সুদীর্ঘ ইতিহাস। একটু একটু করে মৃতদেহের সুকঠিন বন্ধন যদি বা কাটিয়ে বেরোবার চেষ্টা করেন, লোহার কাঠামোটা বেঁকে চুরে তালগোল পাকিয়ে গেছে, সেটাই আটকে যান। নানা কৌশল করে কয়েক ঘন্টার চেষ্টায় তিনি যখন সেই বিচিত্র নাগপাশ থেকে মুক্তি পেলেন, তখন সন্ধ্যা নেমে এসেছে। গিরিবেষ্টিত সংকীর্ণ উপত্যকার ভয়াবহ সন্ধ্যা। দেখতে দেখতে সূচিভেদ্য অন্ধকার নেমে এসে ঘিরে ধরল তাকে। তখন কোথাও যাবার চেষ্টা করাও বাতুলতা। ক্ষতবিক্ষত আড়ষ্ট দেহে পড়ে পড়ে নানা অজানা জন্তু জানোয়ারের ডাক শুনতে লাগলেন তিনি। দু একটা ডাক বাঘের ডাক বলে বোধ হলো। মনে হলো খুবই কাছে ডাকছে। কিন্তু মনে মনে এই বলে আশ্বাস লাভ করলেন শচীনবাবু, এই নির্জন পাহাড়ে অঞ্চলে খুব দূরের ডাকও খুব কাছে বলে মনে হয়। তবু একটু আগে যে সান্নিধ্য ভয়াবহ বলে বোধ হচ্ছিল, সেই মৃতদেহপূর্ণ লৌহপিণ্ডের দিকেই ঘেঁষে বসলেন। মরা হোক, তবু মানুষ। অসহ্য তৃষ্ণা। আঘাতে বোধহয় জ্বরও এসেছে, তাইতে তৃষ্ণা আরও অসহ্য বলে বোধ হচ্ছে। আর পারা যায় না, অথচ উপায় বা কি? ক্রমে ক্রমে আবারও চৈতন্য আচ্ছন্ন হয়ে আসে শচীনবাবুর। শুকনো পাতা ও পাথরের উপর পদশব্দে ঘুম বা আচ্ছন্ন ভাব কেটে গেল শচীনবাবুর। তিনি তাকিয়ে দেখলেন চারিদিকে বেশ ফর্সা হয়ে গেছে। প্রথমে চোখ পড়ল উঁচু পাহাড়ের চূড়ায়। সেখানে রীতিমতো রোদ ঝলমল করছে, প্রথম প্রভাতের সোনালি রোদ। আহ, বেঁচে থাকার মতো আরাম আছে। পদশব্দ আরও কাছে এলো। চেয়ে দেখলেন কৌপিনবস্ত এক সন্ন্যাসী, রীতিমতো জটা জুট বাঁধা ছাইমাখা সন্ন্যাসী। হাতে একটা কাঠের কমণ্ডলু। স্তব্ধ হয়ে ভাঙা গাড়িটার দিকে চেয়ে আছেন। সর্বস্ব ত্যাগীরও চোখ ছলছল করছে এই শোচনীয় মৃত্যুর দিকে চেয়ে। ক্রমশ তার চোখ পড়ল শচীনবাবুর দিকে। পরিষ্কার উর্দু মেশানো হিন্দিতে বললেন, তুমি বেঁচে গেছো বাবা, সবই পরমাত্মার কৃপা। তারপর হেঁট হয়ে বললেন, কাল থেকে পড়ে আছো এমনি, জল খাবে? কমণ্ডলু থেকে শচীনবাবুর শুষ্ক জিহ্বায় ঠান্ডা অমৃতের মতো জল ঢেলে দিলেন। চলো বাবা, উঠতে পারবে?
থোড়া দূরে আমার আশ্রম। কাল আমি আশ্রমে ছিলাম না যখন এই কাণ্ড হয়েছে। রাত্রে ফিরেছি, অত কিছুই বুঝিনি। আজ সকালে উঠে দেখতে পেয়ে ছুটে আসছি। শচীনবাবু উঠবার চেষ্টা করলেন, পারলেন না। আরও যেন ব্যথা হয়েছে তার গায়ে, হাত পা নাড়বার ক্ষমতা নেই। সন্ন্যাসী ইঙ্গিতে তা বুঝলেন। কমণ্ডলু রেখে অনায়াসে ওকে তুলে নিয়ে পাহাড়ি পথ বেয়ে একসময় একটি স্টেপ শুকনো পাতা দিয়ে বানানো কুটিরে পাতারি শয্যায় এনে শুয়ে দিলেন। আর কিছু মনে নেই শচীনবাবুর। প্রবল জ্বরে অজ্ঞান, অচৈতন্য হয়ে রইলেন কয়েকদিন। সুস্থ হয়ে উঠে যেদিন বেরোতে পারলেন সেদিনই গেলেন জায়গাটার খোঁজ করতে। খুঁজেও পেলেন। কাঠ ও কাঁচের গুঁড়ো তখনও ছড়ানো, কিন্তু আর কিছু নেই। সাধুর মুখে শুনলেন সরকারি লোক এসে সাফ করে নিয়ে গেছে। আরও একদিন বাদে সাধু তাকে ওপরের লোকালয়ের পথটা দেখিয়ে দিলেন। পকেটে টাকা কড়ি সবই ঠিক ছিল। শচীনবাবু কিছু দিতে গেলেন সাধুকে। সাধু হেসে অস্থির। টাকা কি হবে? তিনি তো খান কিছু কন্দ আর পাকা ফল, যা এ পাহাড়ে মেলে। কুলি বেশি। পাহাড়ি গরু এসে দুধ দিয়ে যায় তাকে। পয়সা কি হবে? এই কদিন শচীনবাবুর জন্যই তিনি দুধ আর আটা বাইরে থেকে চেয়ে আনছিলেন। তার দরকার নেই। অপ্রতিভ হলেন শচীনবাবু, অবাকও হলেন রীতিমতো। টাকা চায় না এমন লোক এই প্রথম দেখলেন তার জীবনে। দুখানা 10 টাকার নোট বার করেছিলেন, কম নয় টাকাটা। আবার পকেটে পড়ে নমস্কার জানিয়ে রওনা হলেন। সাধু যে পথ দেখিয়ে দিয়েছিলেন সেটা দিয়ে সোজা গিয়ে একসময় একেবারে দেবপ্রয়াগে পৌঁছলেন। অপেক্ষাকৃত জনবহুল জায়গা, শহর বললেই হয়। এখানে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন শচীনবাবু। এই গভীর অরণ্যে মানুষ শখ করে 2-1 দিন থাকতে পারে। কর্মকোলাহল মুখরিত নাগরিক জীবনের পর মন্দ লাগে না 1-8 দিন, তাও দল বেঁধে এলে তবে। চারিদিকে অভ্রংলিহ পাহাড়, যেন উঁচু পাঁচিল দেওয়া জেলখানা। বেলা 8টার আগে সকাল হয় না। আবার 4টে বাজতে না বাজতে চারিদিকে অন্ধকার করে আসে। এমন জায়গায় মানুষ থাকে? দেবপ্রয়াগে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে পাণ্ডার বাড়ি পৌঁছলেন। পাণ্ডাদের বাড়ি পুরুষ কেউ নেই, সকলে যাত্রী নিয়ে বেরিয়ে গেছে। বাড়ির মেয়েরা প্রথমটা চিনতেই পারে না ওকে। কাপড় চোপড়ে যা দুরবস্থা, কদিন তো এক বস্ত্রে কাটালেন বলতে গেলে। তার উপর দাড়ি গোঁফ কামানো হয়নি, জঙ্গলির মতো দেখতে হয়েছে। যাই হোক, পরিচয় পেয়ে অবশ্য খাতির যত্ন করল। চা খেয়ে বাঁচলেন কদিন পরে। ফর্সা কাপড় জামা কিনলেন, বিছানাও কিনলেন কিছু কিছু। দাড়ি কামিয়ে স্নান করে মৃতা স্ত্রীর উদ্দেশ্যে তর্পণ করলেন। তারপর আহারাদি সেরে বিকেলের বাসে রওনা হয়ে গেলেন ঋষিকেশ। বাস চাপবার আর সাহস ছিল না, কিন্তু দ্রুত ফেরবার ইচ্ছেতেই সে আশঙ্কা দমন করলেন। ঋষিকেশ পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে গেল। সেদিনের মতো একটা ধর্মশালাতে উঠলেন। দুর্বল শরীর, প্রবল ঝাঁকানিতে আরও জখম হয়ে গেছে। বিশেষত পাহাড়ের পথে নামবার সময় বারবার বমি আসছিল। সেটা সামলাতে গিয়ে মাথা ধরে উঠেছে বেজায়। ধর্মশালাতে পৌঁছেই শুয়ে পড়লেন। এই কদিন পাতার বিছানায় শুয়ে বাঘের চামড়া মুড়ি দিয়ে দিন কেটেছে। আজ তো রীতিমতো বিছানা। আরামে চোখ বুজে এলো। পরের দিন সকালে যখন ঘর ছেড়ে চায়ের চেষ্টায় বেরিয়ে পড়লেন, তখন অনেকটা সুস্থ বোধ হচ্ছে। একটা দোকান থেকে কিছু গরম জিলাপি সংগ্রহ করে খুঁজে খুঁজে একটা চায়ের দোকান বের করলেন। চা ফরমাশ করে তাদের বেঞ্চিতে জাঁকিয়ে বসতেই নজরে পড়ল সেই বেঞ্চিরই অপর পাশে খান্দই বাংলা খবরের কাগজ পড়ে রয়েছে।
আর কোনো খদ্দের চা খেতে এসে ফেলে গেছে বোধহয়, কারণ পরিপাটি পাট করা, একটার খাঁজে আরেকটা এই অবস্থায় পড়ে আছে। খবরের কাগজ এতকাল পরে, তাই বাংলা। সাগ্রহে টেনে নিলেন শচীনবাবু। পুরনো কাগজ, তবে বেশি পুরনো নয়, দিন তিনেক আগেকার। এই কদিনের খবর তো কিছুই প্রায় জানেন না। ভালোই হলো। কাগজ খুলতেই প্রথম চোখ পড়ল তার নিজের একটি ছোট ছবির দিকে। এ কি কাণ্ড! তার ছবি কাগজে কেন? কে দিল ছাপতে? ওহো, এ যে শোক সংবাদ! ওরা ধরে নিয়েছে যে তিনি মারা গেছেন। তার কি বা ভাবতে পারেন? একবার লোক সবাই মরল, কেবল তিনিই বেঁচে রইলেন। ভাবা কঠিন বই কি। তবু একটু ধাক্কা খেলেন যেন মনে মনে। কেন কে জানে। সময় লাগলো একটু সামলে নিতে। তারপর আবার ভালো করে চেয়ে দেখলেন। বেশ ভালো করেই খবরটি ছাপা হয়েছে। কলিকাতার বিশিষ্ট ব্যবসায়ীর শোচনীয় মৃত্যু, তীর্থপথে বাস দুর্ঘটনার শোচনীয় পরিণতি। কলিকাতার বিশিষ্ট ব্যবসায়ী ব্রজরানী চিত্রগৃহের মালিক শচীন্দ্রনাথ ঘোষ সম্প্রতি কেদারবদ্রীর পথে এক শোচনীয় বাস দুর্ঘটনায় নিহত হইয়াছেন। গত 23শে মে তিনি অপর আত্মীয় স্বজনদের সহিত সস্ত্রীক তীর্থযাত্রায় বহির্গত হন। যেদিন দেবপ্রয়াগ হইতে ইত্যাদি। বিরাট খবর। ঘটনাটা মোটামুটি ঠিকই দেওয়া হয়েছে। সবশেষে তার সম্বন্ধে ব্যক্তিগত বিবরণও কিছু আছে। তিনি দানশীল, পরোপকারী, উদার হৃদয়, ভগবন্তোক্ত ও বন্ধুবৎসল ছিলেন। সামান্য অবস্থা হইতে স্বীয় প্রতিভা বলে প্রভূত বিত্তের অধিকারী হইয়াছিলেন বটে, কিন্তু নিজের সেই দুর্দিনের কথা ভুলেন নাই। শুধু আত্মীয় স্বজন নহে, শুধু বন্ধুবান্ধবও নহে, একান্ত অপরিচিত লোকও কখনো তাহার নিকট হইতে বিমুখ হইয়া ফেরে নাই। দীর্ঘদিন ব্যবসায়ে লিপ্ত থাকিলেও তিনি কদাচ মিথ্যে ভাষণ বা প্রবঞ্চনার আশ্রয় গ্রহণ করেন নাই। তাহার চরিত্র গুণে ও অমায়িক ব্যবহারে তাহার সহকর্মী ও সমব্যবসায়ীরা সকলেই মুগ্ধ ছিলেন। কর্মচারীগণের সহিত পুত্রবৎ ব্যবহার করিতেন। তাহার মৃত্যুতে শুধু ব্যবসায়ী জগৎ নহে, সমগ্র বাংলাদেশেরই এক অপূরণীয় ক্ষতি হইল। এ কি লিখেছে এরা? কার কথা লিখেছে? তার কথা, তার গুণাগুণ। পরিচিত কেউ উপস্থিত না থাকলেও তিনি কেমন যেন একটু লজ্জাবোধই করলেন। যদিও বেশ জানেন যে পাঞ্জাবি চাওয়ালা বাংলা জানে না এবং পড়তে পারবে না, তবু যেন তার মনে হলো সে তার দিকে চেয়ে সকৌতুকে হাসছে মুচকি মুচকি। তাড়াতাড়ি পিরিচে ঢেলে চাটা গলাধঃকরণ করে বেরিয়ে এলেন। তার মনে হলো ওরই অন্তরের কোনো সত্তা যেন ওকে তাড়া করেছে। ভেবেছিলেন আগেই বাড়িতে একটা টেলিগ্রাম করবেন, শুধু স্ত্রীর খবরটা পাননি বলেই দেরি করছিলেন। দেবপ্রয়াগের থানায় জানিয়ে এসেছেন, 2টি টাকাও দিয়ে এসেছেন। খবর পাওয়া মাত্র এখানে টেলিগ্রাম করতে। যতদূর জানা গেছে কেউই বাঁচেনি। ওই তো কাগজেও তাই লিখেছে। বাসের একজন যাত্রী রক্ষা পায় নাই। তবু যদি তার মতো কোনো অলৌকিক উপায় রক্ষা পেয়ে থাকে। এখন মনে হলো একটা টেলিগ্রাম করে নিজের খবরটা অন্তত ছেলেদের দেন। কিন্তু তখনও ডাকঘর খোলেনি, অপেক্ষা করতে হবে। আবার মনে হলো অত তাড়াই বাকি, শ্রাদ্ধ শান্তি তো চুকেই গেছে। পয়সা যা খরচ হবার সবই হয়েছে, এখন ধীরে সুস্থে খবর দিলেই চলবে। ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে এসে বসলেন শচীনবাবু। বড় শান্তির জায়গা। কুলকুল করে বয়ে যাচ্ছেন গঙ্গা। কাকচক্ষু স্বচ্ছ জল খরস্রোতে পাথরে পাথরে ঘা খেয়ে ফেনায়িত হয়ে উঠছে। সবটা মিলিয়ে অপূর্ব। অনেকক্ষণ বসে রইলেন তিনি। ভাবতে লাগলেন ওই খবরের কথাটা। অমনি লিখতে হয় নাকি? সকলের বেলায় কি ওইভাবে লেখা হয়?
আর 5 জনের নামে যা পড়েন তারও কি মূল্য এই? এই প্রসঙ্গে বহুদিন পর তার নিজের জীবনের কথা মনে পড়ল। দীর্ঘ যে জীবন তিনি পেছনে ফেলে রেখে এসেছেন। ভগবান সম্বন্ধে কখনোই তিনি কিছু ভাবেননি। মানসিক করার মতো দেবদেবী ছাড়া কোনো ভগবান কোথাও আছে কি না এ নিয়ে মাথা ঘামাবার দরকার হয়নি তার। অবশ্য হ্যাঁ, একটা দিন তিনি ডেকেছিলেন বটে, যেদিন একেবারে সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে পুরোপুরি ব্যবসাতে ঝাঁপিয়ে পড়লেন। সেদিন তিনি ঈশ্বরকে ডেকেছিলেন, হে ভগবান, রক্ষা করো বাবা, দেখো যেন একেবারে না ডুবি। এমনিভাবে সেদিন ডেকেছিলেন। সারা রাত ঘুমোতে পারেননি, কাতরভাবে ডেকেছিলেন সবাইকে। জোড়া সত্যনারায়ণ, কালীঘাটে জোড়া পাঠা, শঙ্কটাকে বেনারসি শাড়ি, মায় পাড়ার শীতলা মাও বাদ যাননি। সেসব মানসিকের অধিকাংশই শেষ পর্যন্ত দেওয়া হয়নি বটে, কিন্তু ডেকেছিলেন তিনি খুব আন্তরিকতার সঙ্গেই। কে জানে সেই মানসিক শোধ না করার অপরাধী হয়তো তার এমন ভরাডুবি হল। পরোপকারী, দানশীল, হ্যাঁ, তার লোককে খাটিয়ে নিয়ে পয়সা দেওয়া যদি পরোপকার হয় তো তিনি তা করেছেন। কিন্তু সেটা কি ঠিক দান বলা যায় কি? লোকে যাকে দান বলে তা তিনি করেননি কোনো দিন। অনেকবার এসে ধরেছে তাকে, হাসপাতাল উপলক্ষেই বেশি। রকমারি হাসপাতালের জন্য তা বড়লোক এসে তাকে বহুবার ধরেছে, কিন্তু তিনি দেননি। কঠোর পরিশ্রমের ধন, যাকে 10 আঙ্গুলে খাঁটা করি বলে, তা তিনি অপরকে দেবেন কেন? কেউ কি তাকে কোনোদিন একটা পয়সা দিয়েছে? ওই ভয়ে তিনি কখনো কোনো দাতব্য প্রতিষ্ঠানের বাড়িঘর করবার কন্ট্রাক্ট নেননি। প্রথমত শেষের দিকের পেমেন্ট পেতে দেরি হয়, শেষ টাকাটা জোগাড় হতে চায় না কিছুতেই। তারপর একেবারে না হলে হয়তো ধরে পড়বে, এটা স্যার আপনি আমাদের দানই করুন না। না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ওই একটা কথা ওর ভেতর 16 আনা সত্যি লিখেছে বটে। সামান্য অবস্থা হইতে ওই কথাটা। চাকরি করতে করতেই এটা ওটা ব্যবসায় লেগেছিলেন। প্রথম এক বন্ধুর সঙ্গে ছুটির পর বড় বাজারে শুধু ঘুরেই বেড়াতেন। পুরো 1 বছর এইভাবে ঘুরেছেন। তারপর ঘাত খোঁজ জেনে নিয়ে একটু করে কাজে নেমেছেন, খুব সন্তর্পণে। যখন দেখেছেন সারা দুপুর খাটার মাইনের চেয়ে সন্ধেবেলা 2 ঘন্টা খাটুনির মজুরি ঢের বেশি পাচ্ছেন, তখনই চাকরি ছেড়ে সোজাসুজি ব্যবসায় নেমে পড়েছেন। তবে যে এসেছে তাকে সাহায্য করার কথাটা ঠিক নয়। কেনই বা করবেন? তাকে কে করেছে? কেউই কাউকে করে না। নিজের বুদ্ধি আর উদ্যমে নিজের ভাগ্য গড়ে তুলতে হয়। সংসারে ওই এক শ্রেণীর লোক আছে, তারা কেবল পরের মুখ চেয়ে থাকে, ভাবে আত্মীয়রা বন্ধুরা খেটে খুঁটে পয়সা করেছে শুধু তাদের জন্য। সামনে তোষামত করে, পেছনে বোকা বলে। না, এদের তিনি যে কোনো দিন কোনো সাহায্য করেননি, তার জন্য তিনি আজ অনুতপ্ত নন। ঠিকই করেছেন। তোষামতকে তার অত্যন্ত ঘৃণা, তোষামতকে আর ভিক্ষাবৃত্তিকে। মিথ্যা ভাষণ আর প্রবঞ্চনা। নির্জনে বসেও লাল হয়ে উঠলেন শচীনবাবু কথাটা মনে করে। না, সত্যপথে অবিচল থাকতে তিনি পারেননি, ওটা বিশ্বাসও করেন না। যে বন্ধুটি তাকে প্রথম উৎসাহ দিয়েছিল, একটু করে তার কাছ থেকে 7,000 টাকা তিনি নিয়েছিলেন, সেটা আর শোধ করা হয়নি। লভ্যাংশের অর্ধেক ভাগ দেওয়াও তার পক্ষে সম্ভব হয়নি, কারণ সে হঠাৎ মারা গেল। লেখাপড়া ছিল না, তার স্ত্রী জানত, এসে দাবিও করেছিল, কিন্তু শচীনবাবুর পক্ষে তখন কথাটা উড়িয়ে দেওয়া ছাড়া উপায় কি? স্বীকার করলেই ওই 7,000 টাকা বার করে দিতে হতো তখনই। তাছাড়া লাভের অর্ধেক, চুল চেরা, সেও কন্যা 6-7 হাজার হয়ে দাঁড়াতো। অতগুলো টাকা হাতেও ছিল না।
আর কারবার থেকে ওই টাকা তখনই বার করতে গেলে পথে বসতে হতো, কারবার চলতো না। কাজে ঝেড়ে জবাব দিয়েছিলেন। তারপর কি আর নতুন করে সে টাকা দিতে যাওয়া যায়? তাছাড়াও 2-4 জনের টাকা তিনি মেরেছেন, নানা ঘটনাচক্রে সেটা হয়েছে। কিন্তু এটা ঠিক যে সতর্ক হবার চেষ্টাও তিনি করেননি। টাকাটা শোধ দেবার জন্য খুব যে ব্যস্ত হয়েছিলেন তাও মনে হয় না। নানাভাবে ঠকিয়েছেন নানা লোককে। কিন্তু কী করা যাবে, পৃথিবীর সাংসারিক গঠনটাই এই রকম। তুমি না ঠকালে লোকে তোমাকে ঠকাবে। ঠকতে তিনি রাজি নন, চিরদিনই জেদি। উন্নতি করতেই হবে, যেমন করে হোক। এই ছিল তার জেদ। তার ফলে হয়তো তাকে ঠকাতে হয়েছে, এমনকি কর্মচারীদেরকেও। তা কি করবেন? তারা দিনরাত চেষ্টা করছে কেমন করে বেগ দিয়ে তার কাছ থেকে পয়সা দুটো বেশি নেবে। তিনি যদি চেষ্টা করে থাকেন যে কি করে তাদের 2 পয়সা কম দেবেন, তো সেটা এমন কিছু অপরাধ নয়। আত্মরক্ষার অধিকার সকলকারই আছে। পুত্রবৎ, তা একরকম বটে। পুত্ররা ওই রকম ব্যবহার করলে তিনি তাদেরও সহজে ছেড়ে দিতেন না। বেলা বেড়ে ওঠে। উঠে পড়েন শচীনবাবু। স্নানাহার আছে। এখানে স্নানটা সেরে নিতে পারলে হতো, কিন্তু গামছা আনেননি। ধর্মশালাতেই সেরে নেবেন। আহারের হোটেল তো আছেই। যাওয়ার পথে ডাকঘরের সামনে দিয়ে গেলেন, কিন্তু কে জানে কেন তার করার কথা তখন আর মনে রইল না। ছেলেদের কথাই ভাবছিলেন অবশ্য। কথাটা ঠিক নয়। ছেলেরাও চায় তার কাছ থেকে টাকা বার করে নিতে, তা তিনি জানেন। কিন্তু কর্মচারীদের মতো তাদের তো জব্দ করতে পারেন না। ছেলেরা তাকে কৃপণ ভাবে, তারা চায় খুশি মতো খরচ করতে। ব্যবসা সম্বন্ধেও তাদের ধারণা আলাদা। তারা চায় বড় করে ব্যবসা ফাঁদতে, ধনী বলে এবং ধনী ব্যবসায়ী বলে, যাতে তারা গণ্য হতে পারে। হয়তো তারা তার মৃত্যু সংবাদে খুশি হয়েছে, তার স্ত্রীর মৃত্যু সংবাদে পুত্রবধূরাও খুশি হবে, স্বাধীন হবে তারা। হয়তোবা সেই কৃতজ্ঞতাতেই অমন করে শোক সংবাদটা প্রকাশ করেছে। ওর বড় ছেলের বিজ্ঞাপন লেখার হাত খুব ভালো, সেই হয়তো লিখে দিয়েছে সংবাদটা। সব খবরের কাগজেই তাদের বিজ্ঞাপন থাকে, জানাশুনো তো আছেই। এখন তিনি বেঁচে আছে শুনলে তারা কি করবে? আনন্দিত হবে না খুব, এটা তিনি জানেন। হয়তো অপ্রতিভ হবে, হয়তো ঘটা করে শ্রাদ্ধ করার জন্য অনুতপ্ত হবে। মিছে মিছে এতগুলো টাকা গেল। অন্যমনস্ক হয়েই স্নানাহার সারেন শচীনবাবু। প্রচণ্ড রোদ বাইরে, হু হু করে তপ্ত বাতাস বইছে। তবু ঘরে বসে থাকতে পারেন না। ভিজে গামছাটি মাথায় চাপিয়ে গঙ্গার ধারে ছায়া শীতল স্থানে এসে বসেন। মধ্যাহ্নে আরও নির্জন হয়ে উঠেছে গঙ্গা তীর। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। আশ্চর্য! ওই শোক সংবাদের বিশেষণগুলো যেন তাকে বড়ই বিচলিত করেছে। আজ মনে হচ্ছে ওই বিশেষণগুলো যদি তার প্রাপ্য বলে গ্রহণ করতে পারতেন তো মন্দ হতো না। এই তো মানুষের জীবন, এক মুহূর্তেই শেষ হয়ে যেতে বসেছিল। শেষ হয়ে গেলও তো তার স্ত্রীর। তার স্ত্রীর জন্য পুত্রবধূরা ছাড়া সকলে দুঃখ করবে, তা তিনি জানেন। বহু গোপন দান ছিল গৃহিণীর। তার জন্য স্বামীর কাছে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, বিশেষ করে ঝি চাকরদের ও আত্মীয় স্বজনদের। স্বামীকে লুকিয়ে প্রায় টাকা পয়সা দিতেন। কিন্তু শচীনবাবুর জন্য কেউ দুঃখ বোধ করবে না। অথচ আজ মনে হচ্ছে মানুষের ভালো বলার, শোক করার কিছু মূল্য আছে, অথবা এইটেরই মূল্য আছে। এতদিন যে সব ভুলে একমাত্র টাকারই সাধনা করে এসেছিলেন, সে টাকার কতটুকু মূল্য? এই তো এক মুহূর্তের দুর্ঘটনাতেই সব শেষ। ও টাকা তো তার কোনো উপকারে আসতো না। এই পৃথিবী ত্যাগ করার পর আর যেটুকু স্বীকৃতি বা স্নেহ পৃথিবী থেকে চায় মানুষ,
তা টাকা জমিয়ে পাওয়া যায় কি? বরং খরচ করলেই পাওয়া সম্ভব। ভগবান? না, ভগবানকে তিনি কোনোদিন ভাবেননি। ভেবেছেন শুধু বর্তমান জীবনকেই। সামান্য খণ্ডকালকে তিনি সমস্ত সত্তা দিয়ে আঁকড়ে ধরেছেন। নিরবধি কালের কোনো হিসেব রাখেননি। অনন্তকালের কাছে এই জীবন কতটুকু তা ভাবতে কেউ তাকে শেখায়ওনি। এখন ফিরে গেলেও কি তা ভাবতে পারবেন তিনি? কোনো প্রায়শ্চিত্ত করতে পারবেন? মোড় ফেরাতে পারবেন নিজের জীবনের? মনে তো হয় না। বহু পুরাতন অভ্যেস সেই ভুল পথেই তাকে চালনা করবে। আর এই শোক সংবাদের বিশেষণগুলো তাকে বিদ্রূপ করবে তার স্মৃতিপথে। প্রকাশ্য বিশেষণ নিয়েই বিদ্রূপ করবে তার কর্মচারীরা, তার দুঃসম্পর্কের হতাশ আত্মীয় স্বজনরা। এটা মিথ্যা প্রমাণ করতে ফিরে যাবেন, না মিথ্যেটাকে সত্য মনে করবার সুযোগ দেবেন? দিন গড়িয়ে অপরাহ্নে পৌঁছল। অপরাহ্ন পৌঁছল সন্ধ্যায়। শচীনবাবু বসেই রইলেন একভাবে। বহুরাত্রে ধর্মশালায় ফিরে গেলেন আবার। সেদিনও ছেলেদের কাছে সংবাদ দেওয়া হলো না, পরের দিনও না, তার পরের দিনও না। অবশেষে একদিন আবার শচীনবাবু যাত্রা করলেন দেবপ্রয়াগের দিকে। হয়তো সে সাধুর পর্ণকুটির এখনো সম্পূর্ণ ভুলে যাননি। সে পথ একদিন খুঁজে পাবেন। মিথ্যাই মধুর, থাক সে মিথ্যা সত্য হয়ে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প স্মরণীয়। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।